আজকের ভিডিওটিতে স্ট্রাকচারাল ডিফারেন্সিয়েশন অফ দ্য আর্থ সম্পর্কে আলোচনা করব। স্ট্রাকচারাল ডিফারেন্সিয়েশন অফ দ্য আর্থ বলতে যেটা বোঝায়, এটা মূলত আমাদের পৃথিবীর যে লেয়ারগুলো রয়েছে, সেই লেয়ারের যে ফরমেশন সেটা, এবং তার সঙ্গে সঙ্গে এই যে লেয়ারগুলো পৃথিবীর ভূ অভ্যন্তরে তাদের ঘনত্ব, তাদের বৈশিষ্ট্য এবং তাদের যে উপাদানগুলো রয়েছে, যে ফিজিক্যাল এবং কেমিক্যাল যে প্রপার্টিজ রয়েছে, সেই অনুযায়ী তারা পরপর কিভাবে বিস্তৃত হয়েছে, কিভাবে বিস্তার লাভ করেছে, সেইগুলো সম্পর্কে একটা সামগ্রিক আলোচনা। দেখো, আমাদের পৃথিবী যখন একদম গলিত অবস্থায় ছিল, যখন সদ্য পৃথিবীর জন্ম হয়েছে, সেই পৃথিবী কিন্তু এখনকার বাসযোগ্য পৃথিবীর মতন অবস্থায় ছিল না। তখন কি হয় দেখো, যখন পৃথিবী একটি গলিত অবস্থায় ছিল, তখন পৃথিবীর এই মাধ্যাকর্ষণ শক্তি ফলেতে কি হয়, এই লোহা, নিকেল প্রভৃতি ভারী যে সমস্ত পদার্থগুলো ছিল পৃথিবীতে, সেগুলো কি হয়, সেগুলো কেন্দ্রের দিকে চলে যেতে থাকে। অর্থাৎ এই যে ওপরের দিকেতে যখন পুরো পৃথিবীটাই হচ্ছে সম্পূর্ণ একটা অগ্নিপিণ্ড গলিত অবস্থায় যখন ছিল, যখন বিভিন্ন পদার্থগুলো মানে স্থান বিনিময় করতে পারত। তো তখন কি হতো, তরল অবস্থা বা গলিত অবস্থায় থাকার দরুন মাধ্যাকর্ষণের টানেতে কি হয়েছিল, ভারী পদার্থগুলো কি হয় না, আস্তে, আস্তে পৃথিবীর এই কেন্দ্রের দিকে চলে যেতে থাকে, কেন্দ্রীভূত হতে থাকে, এবং তার মধ্যে লোহা এবং নিকেল ছিল সবথেকে বেশি। তারপরে তো দেখো, তুলনামূলকভাবে যে হালকা যে সমস্ত ধাতু যেগুলো ছিল, পদার্থ যেমন অ্যালুমিনিয়াম, সিলিকার মতন, এগুলো হালকা হওয়ার কারণেতে এগুলো পৃথিবীর এই যে উপরকার যে অংশ যেটা রয়েছে, সেইখানেতে থেকে যায়। এগুলো বেশি গভীরে যায় না। আর যে কারণেতে দেখো, এই ভূপৃষ্ঠ থেকে যদি আমরা পৃথিবীর কেন্দ্রের দিকেতে যাই, তাহলে কি হবে, পৃথিবীর ঘনত্বটা আস্তে, আস্তে বাড়বে। অর্থাৎ পৃথিবীর ভূপৃষ্ঠের কাছাকাছি শিলার যে ঘনত্ব সেটা কম, এবং যত আমরা পৃথিবীর কেন্দ্রের দিকে যেতে থাকবো, যত ভিতরে এই গভীরে যেতে থাকবো, তত শিলার ঘনত্ব বা পদার্থের ঘনত্ব বেড়ে যেতে থাকে। আর এর ফলেতে দেখো, এখানেতে যেটা হওয়া হয়েছে, সেটা হচ্ছে যে আমরা জানি যে আমাদের পৃথিবীর অভ্যন্তরে ৩ টে প্রধান স্তর রয়েছে, এবং এই ৩ টে স্তরকে চিহ্নিত করতে পারা গিয়েছে এই ভূমিকম্পের গতিবিধি, এবং সেখানকার শিলা ও পদার্থের যে ঘনত্ব আছে, এবং উষ্ণতা, চাপ ইত্যাদি যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলোর মাধ্যমেতেই এই ৩ টে স্তরকে চিহ্নিত করা গেছে। অর্থাৎ এই ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। তো এইটা হচ্ছে আমাদের পৃথিবীর যে স্তরটা আছে সেইটা, এবং এই ৩ টে স্তর নিয়ে আমাদের পৃথিবীর ভূ-অভ্যন্তর তৈরি হয়েছে। পৃথিবীর ভূ-অভ্যন্তরের যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে, এটা তৈরি হয়েছে। আর এই যে স্ট্রাকচারাল ডিফারেন্সিয়েশন বলতে দেখো, এই যে ৩ টে যে স্তর বা লেয়ার রয়েছে, এই ৩ টে স্তরের বৈশিষ্ট্য ৩ রকম। ৩ টে স্তর ৩ বিভিন মানে ৩ মানে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ৩ টে স্তরের এতে দেখা যায় যে ভূত্বক একরকম পদার্থ দিয়ে তৈরি, গুরুমণ্ডল একরকম, কেন্দ্রমণ্ডল একরকম। তো এরকমভাবে তাদের উষ্ণতা, ঘনত্বও হচ্ছে আলাদা, আলাদা হয়ে থাকে। তো এই যে ডিফারেন্সটা হয়, তো এটাকেই আমাদের জানতে হবে এই স্ট্রাকচারাল ডিফারেন্সিয়েশন এর এই আজকের ভিডিওর এই আলোচনাতে। এবারেতে আমরা হচ্ছে আমাদের যে মূল যে আলোচনা যেটা রয়েছে তার মধ্যে আমরা প্রবেশ করব। অর্থাৎ এই ৩ টে যে স্তর রয়েছে, ত্রিস্তরীয় যে পৃথিবীর যে গঠন যেটা রয়েছে ভূ-অভ্যন্তরে, এই ৩ টে স্তর সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে। তো ১ম এতে আসি হচ্ছে, আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ভূত্বক বা ক্রাস্ট দিয়ে। অর্থাৎ আমাদের পৃথিবীর একদম যেটা উপরের যে স্তর যেটা রয়েছে, অর্থাৎ দেখো এই যে গুরুমণ্ডলের উপরেতে যে কঠিন, হালকা ও পাতলা শিলাস্তরটি পৃথিবীকে বেষ্টন করে আছে, তাকে বলা হয় হচ্ছে ভূত্বক বা ক্রাস্ট। আর ভূত্বকের উপরিপৃষ্ঠটাকেই বলা হয় হচ্ছে ভূপৃষ্ঠ। তো পাশের ছবিটা দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে যে দেখো, এই যে একদম যে উপরের যে অংশটা যেটা রয়েছে, একদম পৃথিবীর উপরকার যে অংশটা, এই যে এইটা, এই উপরকার পুরো এই যে অংশটা, এই পুরো অংশটাকে বলা হচ্ছে ভূত্বক বা ক্রাস্ট। এইটা। এবারেতে এই যে ভূত্বক যেটা রয়েছে, এই ভূত্বকের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। তো সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে কি, কি? ১ম এতে আসি হচ্ছে এর গভীরতা। তো দেখো,
এই স্তরের গভীরতা হচ্ছে সব জায়গাতে সমান নয়। অর্থাৎ সমুদ্রের তলায় এই স্তরের গভীরতা অনেকটা কম। মানে এর যে পুরুত্ব সেটা অনেকটা কম। সেটা হচ্ছে ৫ থেকে ১০ কিমি। আর মহাদেশগুলি বিশেষত পার্বত্য অঞ্চলেতে এই ভূত্বকের ঘনত্ব খুবই ভূত্বকের যে গভীরতা সেটা অনেক বেশি অর্থাৎ ৬০ কিমি। তো এই যে ডিফারেন্সটা যেটা হয়েছে এটাকে একটা গড়ভাবে আমরা যেটা ধরি সেটা হচ্ছে মানে ভূত্বকের গভীরতাটা সেটা হচ্ছে ৩০ কিলোমিটার। অর্থাৎ দেখো এই যে ছবিটা যেটা রয়েছে দেখো পাশের ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো এইখানেতে এই যে অংশটা রয়েছে দেখো, এই যে অংশটা এটা হচ্ছে ভূত্বকের মানে আমরা তো আগেই জানি যে ভূত্বক হচ্ছে ২ টো অংশ নিয়ে তৈরি একটা শিয়াল সীমা। তো সাধারণত কি হয় এই যে মহাসাগরীয় যে অংশ যেটা রয়েছে দেখো এই যে নীল কালারের এই পার্টটা এটাকে আমরা বলি হচ্ছে সীমা। তো এই মহাসাগরীয় যে ভূত্বকটা আছে এর গভীরতা ৫ থেকে ১০ কিলোমিটার। কারণ এটা অত্যন্ত পাতলা এই জায়গাটাতে। এই যে এই যে অংশ যেটা রয়েছে দেখো এইটা হচ্ছে মহাদেশীয় ভূত্বক যেটা গভীরতা খুবই কম ৫ থেকে ১০ কিলোমিটার হয়ে থাকে। কিন্তু যদি আমরা মহাদেশীয় ভূত্বককে দেখি, তো দেখো মহাদেশীয় ভূত্বকের যে অংশটা আছে বিশেষ করে পার্বত্য অঞ্চলের যে অংশগুলো আছে এটা গভীর রয়েছে। বিশেষ করে মহাসাগরীয় ভূত্বকের থেকে তো গভীর আছে। তো এই যে অংশটা রয়েছে, এই অংশটার গভীরতা মোটামুটি ৬০ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। তো যে কারণেতে একটা গড় আমরা তৈরি করে নিয়েছি। এটাকে বলা হচ্ছে এই ৩০ কিলোমিটার হচ্ছে গড় গভীরতা। আচ্ছা উষ্ণতা হচ্ছে দেখো আমাদের পৃথিবীর যে বাকি যে ২ টো যে স্তর রয়েছে সেই দুটো স্তরের থেকে এইখানেতে পদার্থ ঠান্ডা হয়েছে এবং যে কারণেতে এখানেতে শক্ত শিলাস্তর গঠিত হয়েছে। পৃথিবীর ৩ টে যে স্তর রয়েছে সেই ৩ টে স্তরের মধ্যে একমাত্র ভূত্বকই হচ্ছে স্তর যেটা শক্ত হয়ে কঠিন হয়েছে। আর সেই কারণেতে এর উষ্ণতাটাও বাকি ৩ টে স্তরের তুলনায় অনেকটা কম। আর এর ঘনত্বও হচ্ছে কম। কারণ এই ভূত্বক সাধারণত হালকা যে শিলা আছে সেই হালকা শিলা বা পদার্থ দিয়ে তৈরি হয়েছে এবং যে কারণেতে এর ঘনত্ব এই প্রতি ঘন সেমিতে ২.২ গ্রাম থেকে ২.৯ গ্রাম পর্যন্ত হয়ে থাকে। আর এর প্রধান যে উপাদান যেটা রয়েছে এখানেতে এই সিলিকা, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম প্রভৃতি হালকা যে পদার্থগুলো, এই হালকা পদার্থগুলো এখানেতে অবস্থান করছে। আর শিলার অস্তিত্ব এখানেতে দেখতে পাওয়া যায় আমাদের পৃথিবীতে পাওয়া যে ৩ টে প্রধান রকমের যে শিলা আগ্নেয়, পাললিক এবং রূপান্তরিত এই ৩ রকম শিলাই হচ্ছে ভূত্বকেতে রয়েছে। এরপরেতে আসি হচ্ছে ভূত্বকের যে উপবিভাগ যেটা রয়েছে, সেই উপবিভাগ দুটো। তো আমরা প্রত্যেকেই জানি যে ভূত্বকের দুটো উপবিভাগ রয়েছে। একটা হচ্ছে মহাদেশীয় ভূত্বক যেটাকে আমরা বলি হচ্ছে শিয়াল, আরেকটা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক যেটাকে বলা হয় হচ্ছে সীমা। পাশের ছবিটা দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে যে কোনটাকে মহাদেশীয় ভূত্বক আর মহাসাগরীয় ভূত্বক বলা হয়। অর্থাৎ আমাদের পৃথিবীর মহাসাগরগুলোর যে ভূত্বকটা দিয়ে তৈরি হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক যেটাকে বলা হয় হচ্ছে সীমা। আর পৃথিবীর যে মহাদেশগুলো যে ভূত্বকটা দিয়ে তৈরি হয়েছে, এই যে অংশটা যেটা রয়েছে, এই অংশটাকে বলা হয় হচ্ছে মহাদেশীয় ভূত্বক বা আ সিয়াল। তো ১ম এ সিয়াল সম্পর্কে আমাদের জানতে হবে। তো দেখো ভূত্বকের উপরের অংশ সবচেয়ে হালকা। তা সিয়াল হচ্ছে সবথেকে হালকা স্তর। আর এই অংশে প্রধানত সিলিকা এবং অ্যালুমিনিয়াম থাকে। প্রধান উপাদানই হচ্ছে সিলিকা এবং অ্যালুমিনিয়াম অর্থাৎ এই মহাদেশীয় অংশতে। আর এই দুটি মৌলিক পদার্থের প্রাধান্য সবথেকে বেশি থাকায় কি হয়েছে না এই সিয়াল বলা হয়ে থাকে। তো সিয়াল মানে হচ্ছে দেখো এই সিলিকার হচ্ছে এই যে SI এবং অ্যালুমিনিয়ামের AL এই দুটো অক্ষর নিয়ে হচ্ছে তৈরি করা হয়েছে মানে এই শব্দটা সিয়াল। তো সিয়াল মানে হচ্ছে মহাদেশীয় ভূত্বক। আর এই যে সাধারণভাবে হচ্ছে দেখো এই যে শিয়ালকে আমরা যেটা বলি সে মানে যে মহাদেশীয় যে ভূত্বক বলি, তো মহাদেশগুলো এই শিয়াল ভূত্বক দিয়ে তৈরি হয়েছে বলেই এটা বলা হয়ে থাকে। আর ইংরেজিতে বলা হয় কন্টিনেন্টাল ক্রাস্ট। এবারেতে আসি হচ্ছে আ উম পরের যে যেটা রয়েছে অর্থাৎ সীমা। তো সীমা দেখো সীমা যেটা রয়েছে সীমা হচ্ছে মহাসাগরীয় পাত বা মহাসাগরীয় ভূত্বক যেটা আছে সেইটা। তো এই ভূত্বকের নিচের অংশটি অপেক্ষাকৃত ভারী। আর এটি প্রধানত সিলিকা ও ম্যাগনেসিয়াম। এখানে অ্যালুমিনিয়াম নেই। এখানেতে সিলিকা এবং ম্যাগনেসিয়াম এই দুটি মৌলিক উপাদানে গঠিত বলে একে সীমা বলে এবং যথারীতি হচ্ছে দেখো এই সিলিকার SI আর ম্যাগনেসিয়ামের MA টা নেওয়া হয়েছে। নিয়ে হচ্ছে এই সীমা নামটা নেওয়া হয়েছে। আর সমুদ্র তলদেশের উপরেদের সামান্য পলিস্তর বাদ দিলে এই সীমা ভূত্বক দ্বারা গঠিত বলে এর আরেকটা নাম হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। অর্থাৎ এই দেখো এইখানেতে এই যে সামুদ্রিক যে অংশটা যেটা রয়েছে,
এই যে মহাসাগরগুলো যে ভূত্বকটার উপরেতে অবস্থান করছে সেই ভূত্বকটাকেই বলা হয়ে থাকে হচ্ছে সীমা। আর যেহেতু মহাসাগর অবস্থান করছে সেই জন্য এর নাম হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। এবার এদের বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখে নিই। তো দেখো মহাদেশীয় বা এই মহাসাগরীয় ভূত্বক বা সীমার যে বৈশিষ্ট্য সেগুলো হচ্ছে কি? যে এই স্তরে হচ্ছে ম্যাগনেসিয়াম খনিজের প্রাধান্য সবথেকে বেশি। তো সেই জন্যে এখানেতে কি হচ্ছে? এখানেতে শিলাস্তর এখানকার যে শিলাস্তর আছে সেই শিলাস্তর সিয়াল অপেক্ষা অনেকটা ভারী। আর এই স্তরটা হচ্ছে ঘন। আ এর ঘনত্ব হচ্ছে 2.9 গ্রাম পার ঘন সেমি। তারপরে দেখো এখানেতে অপেক্ষাকৃত ভারী ব্যাসল্ট জাতীয় শিলা অবস্থান মানে ক্ষারকীয় শিলা দ্বারা গঠিত। অর্থাৎ মহাদেশীয় মহাসাগরীয় যে ভূত্বক যেটা সেটা হচ্ছে ব্যাসল্ট শিলা দিয়ে তৈরি এবং শিলাটা হচ্ছে ক্ষারীয় শিলা। আর এই স্তরটিতে সিলিকা, ম্যাগনেসিয়াম ছাড়াও হচ্ছে অর্থোক্লেজ, পাইরক্সিন, অলিভিন প্রভৃতি খনিজ পদার্থও পাওয়া যায়। আর এই স্তরটার মানে পুরু হচ্ছে ৫ কিলোমিটার। আর বহির্গুরুমণ্ডলের উপরেতে এই স্তরটা ভাসমান অবস্থাতে রয়েছে। এটা গেল হচ্ছে সীমার বৈশিষ্ট্য। এবার আমাদেরকে একটু সীমার যে স্তরটা আছে সেই সীমা স্তরের বৈশিষ্ট্য সিয়াল স্তরের বৈশিষ্ট্যটাও সম্পর্কে আমাদের একটু জানতে হবে। সেটা হচ্ছে দেখো যে সিয়াল ভূত্বক যেটা রয়েছে এটা হচ্ছে সবথেকে হালকা। তো হালকা ভূত্বক এটা। আর এর ঘনত্ব হচ্ছে 2.2 গ্রাম পার ঘন সেমিতে। আর এটা হচ্ছে গ্রানাইট জাতীয় আম্লিক শিলা দিয়ে গঠিত হয়েছে। আর এখানেতে সিলিকা এবং অ্যালুমিনিয়াম ছাড়াও হচ্ছে কোয়ার্টজ, অভ্র, হর্নব্লেন, টুরমেলিন জাতীয় খনিজ পাওয়া যায়। আর কনরাড বিযুক্তির মাধ্যমেতে এই সীমা থেকে এটা বিচ্ছিন্ন। অর্থাৎ এই সিয়াল আর সীমার মাঝে হচ্ছে কনরাড বিযুক্তি অবস্থান করছে। ঠিক আছে? এখান থেকে এই কনরাড বিযুক্তি রেখা অবস্থান করছে। তোমরা নিশ্চয়ই জানো যে পৃথিবীর যে লেয়ারিং যেটা রয়েছে প্রত্যেকটা স্তর একেকটা বিযুক্তি তল দ্বারা হচ্ছে বিচ্ছিন্ন একে অপরের থেকে। আর এখানেতে দেখো মহাদেশগুলির পার্বত্য অংশে কোনো স্থানে যে ভূত্বক হয় সেটা ৬০ কিলোমিটার পর্যন্ত পুরু হয়ে থাকে এবং সমুদ্রের সংলগ্ন স্থানে এই গভীরতা যথেষ্ট কমে যায়। আর এই ভূত্বকের মধ্য দিয়ে যে তরঙ্গের যে ভূমিকম্পে যে তরঙ্গ হয়, সেই তরঙ্গের গতিবেগ হচ্ছে 6.2 কিলোমিটার প্রতি সেকেন্ডেতে। এই হচ্ছে সিয়াল এবং সীমার বৈশিষ্ট্য। এবারেতে আমরা চলে যাব হচ্ছে পরের যে লেয়ার আছে সেটাতে। তবে তার আগে শিলামণ্ডল বলে একটি আ আ মানে মণ্ডল আমাদের রয়েছে যেটা সম্পর্কে আমাদের একটু জেনে নিতে হবে। দেখো শিলামণ্ডল বলতে ঠিক কোন অংশটাকে বোঝানো হয় দেখো, যে এই যে ভূপৃষ্ঠ থেকে ভূকেন্দ্র পর্যন্ত পৃথিবীর অভ্যন্তরে ভূত্বক, গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল নামে ৩ টে প্রধান স্তর আছে। এটা আমরা জানি। আর এই যে ত্রিস্তরীয় যে গঠন সেই গঠনের মধ্যে সবার উপরেতে এই কঠিন শিলাগঠিত ভূত্বক অবস্থান করছে। আর ভূত্বকের ঠিক নিচেতে এই অর্ধতরল মানে ঊর্ধ্ব গুরুমণ্ডলের যে অংশটা, কারণ ভূত্বকের নিচে গুরুমণ্ডল আছে এবং আর ভূত্বক লাগোয়া গুরুমণ্ডলের যে অংশটা সেটাকে বলছি আমরা ঊর্ধ্বমণ্ডল। ঊর্ধ্ব গুরুমণ্ডল বলছি। তো এর উপরিভাগে এই যে নমনীয় যে অংশ যেটা রয়েছে, এই মানে গুরুমণ্ডলের ঊর্ধ্ব গুরুমণ্ডলের সামান্য অংশ এবং পৃথিবীর যে ভূত্বক আছে তার যে অংশটা যেটা রয়েছে, সেইটাকে একসঙ্গে যুক্ত করে বলা হয় হচ্ছে শিলামণ্ডল। কারণ এখানেতে যে আমাদের যে ৩ রকমের যে শিলা হয় আগ্নেয়, পাললিক এবং রূপান্তরিত, এই ৩ টে শিলার অস্তিত্ব এখানেতে লক্ষ্য করা যায়। তো পাওয়া যায়। তো সেই কারণেতে এই যে অংশটা এটা রয়েছে সেই অংশটাকে বলা হচ্ছে শিলামণ্ডল। আর ভূগর্ভেতে এই অ্যাস্তনোস্ফিয়ারের উপরের থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত শিলামণ্ডলের বিস্তৃতি। অর্থাৎ আমাদের যে অ্যাস্তনোস্ফিয়ার যে স্তরটা যেটা রয়েছে অর্থাৎ ঊর্ধ্ব গুরুমণ্ডলের যে অংশটা, সেই অ্যাস্তনোস্ফিয়ারের উপর থেকে একদম ভূপৃষ্ঠ পর্যন্ত মানে পুরো ভূত্বকের সমগ্র অংশটা নিয়েই হচ্ছে এই শিলামণ্ডলের বিস্তৃতি। আর এই শিলামণ্ডলের মধ্যে মহাদেশীয় ভূত্বক আছে আর মহাসাগরীয় ভূত্বক আছে। আর গুরুমণ্ডলের ঊর্ধ্বাংশের কিছু অংশ এর মধ্যে রয়েছে এবং সর্বতোভাবে এর যে বিস্তৃতি বা গভীরতা সেটা হচ্ছে প্রায় ১০০ কিলোমিটারের মতো। অর্থাৎ দেখো এখানে পাশের ছবিটাতে দেখলেও তোমরা খুব ভালোভাবে এই শিলামণ্ডলের অংশটা বুঝতে পারবে। অর্থাৎ এই যে অংশ যেটা রয়েছে দেখো এখান থেকে এই যে পুরো যে অংশটা এই অংশটা হচ্ছে শিলামণ্ডলের অংশ। তো মোটামুটি বলতে গেলে এই যে ভূত্বক যেটা রয়েছে, ভূত্বকের যে দুটো সীমার পুরো পার্টটাকে নিয়েই হচ্ছে শিলামণ্ডল বা লিথোস্ফিয়ার তৈরি হয়েছে এবং তার সঙ্গে এই গুরুমণ্ডলের ঊর্ধ্বাংশের সামান্য অংশ এর সঙ্গে
যুক্ত হয়ে রয়েছে। এটা গেল। এবারেতে আসি হচ্ছে আমাদের ২ নাম্বার যে স্তর যেটা রয়েছে যেটা হচ্ছে গুরুমণ্ডল বা ম্যান্টেল সম্পর্কে। তো ম্যান্টেলের দেখো যেটা যে গুরুমণ্ডল সেটা হচ্ছে যে ভূত্বকের নিচ থেকে কেন্দ্রমণ্ডলের উপরিভাগ পর্যন্ত লোহা, নিকেল, ক্রোমিয়াম, সিলিকা, ম্যাগনেসিয়াম প্রভৃতি পদার্থ সঞ্চিত হয়ে যে স্তরটা গঠন করেছে তার নাম হচ্ছে গুরুমণ্ডল বা ম্যান্টেল। আর এই স্তরটি কেন্দ্রমণ্ডলের চারিদিকে ঘিরে রয়েছে আর ভূত্বক হচ্ছে এই স্তরের উপরেতে অবস্থান করছে। পাশের ছবিটা দেখলে তোমরা দেখতে পাবে দেখো এই যে অংশটা যেটা রয়েছে দেখো এই যে বহিঃগুরুমণ্ডল এই যে এখান থেকে পুরো হচ্ছে এই যে পুরো অংশটা যেটা রয়েছে এইটা। কারণ গুরুমণ্ডল আবার ২ টো স্তরেতে বিভক্ত হয়ে রয়েছে। একটা হচ্ছে বহি আর একটা হচ্ছে অন্ত। তো এই বহিঃগুরুমণ্ডল আর অন্তঃগুরুমণ্ডল পুরো অংশটাকে নিয়েই অর্থাৎ এই পিয়াল সীমার নিচে অর্থাৎ ভূত্বকের নিচে থেকে একদম কেন্দ্রমণ্ডলের উপর পর্যন্ত এই যে অংশটা যেটা রয়েছে এই অংশটা হচ্ছে গুরুমণ্ডলের অংশ। আর এই গুরুমণ্ডল দেখো এখানে দিয়ে সুন্দরভাবে বলে দেওয়া রয়েছে এই মোহ বিযুক্তি বা মোহরভিষিক বিযুক্তি মাধ্যমে এই ভূত্বকের থেকে এটা আলাদা হয়েছে। আর কেন্দ্রমণ্ডলের থেকে আলাদা হয়েছে গুটেনবার্গ বিযুক্তির মাধ্যমেতে। এবারেতে আসা যাক হচ্ছে এই গুরুমণ্ডলের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে। তো ১ম এ আসি হচ্ছে গভীরতা। তো এই স্তরের গভীরতা হচ্ছে ভূত্বকের নিচ থেকে হচ্ছে ২৯০০ কিলোমিটার পর্যন্ত। আর এই স্তরে উষ্ণতাও বাড়তে থাকে অর্থাৎ ২০০০ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ৩০০০ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এই স্তরের উষ্ণতা হয়ে থাকে। আর ঘনত্বও এই স্তরের বেশি হয় মানে ভূত্বকের থেকে বেশি হয়। যেটা হয় সেটা হচ্ছে দেখো ৩.৪ গ্রাম পার কিউবিক সেন্টিমিটার থেকে ৫.৬ গ্রাম পার কিউবিক সেন্টিমিটার পর্যন্ত হয়। আর এই স্তরের প্রধান যে উপাদান আছে তার মধ্যে পড়ে হচ্ছে লোহা, নিকেল, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম। আর এই গুরুমণ্ডলকে ২ টো উপবিভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে বহিঃগুরুমণ্ডল বা যাকে সংক্ষেপে ক্রোফেসীমা বলা হয়ে থাকে। আর এর বিস্তার হচ্ছে ৩০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত। আর এই স্তরটা হচ্ছে ক্রোমিয়াম, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি। মানে বেশি পরিমাণেতে থাকে। আর যে কারণেতে এই পদার্থগুলোর ১ম আদ্যক্ষরগুলোকে নিয়ে এই যে টার্মটা যে ক্রোফেসীমা এটাকে নেওয়া হয়েছে। আর এই বহিঃগুরুমণ্ডলেতেই হচ্ছে এই যে অ্যাস্থেনোস্ফিয়ার বলে যে স্তরটা যেটা রয়েছে তার উপস্থিতি লক্ষ্য করা যায়। অর্থাৎ বহিঃগুরুমণ্ডলের উপরি অংশটাকেই আমরা অ্যাস্থেনোস্ফিয়ার স্তর নামে চিনি। এরপরে আসছে হচ্ছে অন্তঃগুরুমণ্ডল। মানে এই বহিঃগুরুমণ্ডলের নিচে মানে ৭০০ কিলোমিটার থেকে ২৯০০ কিলোমিটার পর্যন্ত যে অংশটা যেটা রয়েছে, এই অংশটার মানে সেই অংশটা হচ্ছে অন্তঃগুরুমণ্ডলের অংশ। আর এখানেতে নিকেল, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম এই পদার্থগুলোর প্রাধান্য থাকে। যে কারণেতে এটাকে বলা হয় হচ্ছে নিফেসিমা। তো একই রকমভাবে এই পদার্থগুলোর আদ্যক্ষরগুলোকে নিয়ে এই নিফেসিমা কথাটা তৈরি করা হয়েছে। অর্থাৎ তোমরা মনে রাখবে যে ক্রোফেসীমা মানে হচ্ছে বহিঃগুরুমণ্ডল আর নিফেসীমা মানে হচ্ছে অন্তঃগুরুমণ্ডল। এবারে দেখো এখানেতেও যে স্তরটা নিয়ে এতক্ষণ ধরে বলছিলাম বারবার করে যেটা হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার যে স্তরটা আছে। এটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। খুবই গুরুত্বপূর্ণ এই স্তরটা। কারণ এই অ্যাস্থেনোস্ফিয়ারের উপরেতেই এই ভূত্বক অর্থাৎ ভূত্বকের যে আমাদের যে পাতগুলো রয়েছে সেগুলো অবস্থান করে এবং পাত সংস্থান সংক্রান্ত যাবতীয় যে কার্যকলাপগুলো ঘটে থাকে। দেখো এখানেতে এই যে ক্রোফেসীমা বা বহিঃগুরুমণ্ডলের উপরের দিকে ৩৫০ কিলোমিটার অংশ থেকেই প্রধানত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। এছাড়া পর্বত সৃষ্টি, ভূমিকম্প, মহাদেশগুলির স্থান পরিবর্তন বা পাত সংস্থান বা মহাসাগর সৃষ্টি প্রভৃতি ভূগাঠনিক ক্রিয়াগুলির জন্য এই অংশটির ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ। আর এই অংশটাকে যেটাকে বলা হয় এটাকে অ্যাস্থেনোস্ফিয়ার বলা হয়। মানে বহিঃগুরুমণ্ডলের উপরি অংশটাকে। আর এই অ্যাস্থেনোস্ফিয়ারের মধ্যে কি হয় না একটা পরিচলন স্রোত তৈরি হয় যে পরিচলন স্রোতের জন্যই এই ভূ ভূপৃষ্ঠের যে পাত মানে ভূত্বকের যে পাতগুলো রয়েছে সেই পাতগুলো সঞ্চারিত হয়ে থাকে অর্থাৎ পাত সংস্থান বা প্লেট টেকটনিক এর ঘটনাটা ঘটে থাকে। আর দেখো এখানে পাশের ছবিতেও তোমরা দেখতে পাবে যে এইখানেতে এই যে অংশটা যেটা রয়েছে দেখো এখানেতে এই অংশটা হচ্ছে এইখানেতে বলা হয় হচ্ছে তোমার অ্যাসথেনোস্ফিয়ার এবং এর মধ্যেও দেখো এখানেতে যে পরিচলন স্রোতের যে ছবিটা যেটা রয়েছে সেইটা। অর্থাৎ এই যে পাত সংস্থানে যেটাকে বলা হয় অ্যাসথেনোস্ফিয়ারের ব্যাখ্যা পাত সংস্থানের মধ্যে আরো ভালোভাবে পাবে। প্লেট টেকটনিক থিওরিতে এই স্তর সম্পর্কে আরো বিস্তারিত বলা হয়েছে। কারণ এই পরিচলন স্রোত এই অ্যাসথেনোস্ফিয়ারের মধ্যে থাকে এবং এই অ্যাসথেনোস্ফিয়ারের উপরেতেই পাতগুলো সঞ্চারিত হয়ে থাকে। যে যেটার কারণেতে প্লেট টেকটনিক এর মতন ঘটনাগুলো ঘটছে এবং তার ফলেতে যেটা হয় মানে
পর্বতের সৃষ্টি বা সামুদ্রিক শৈলশিলা বা সমুদ্র খাতের সৃষ্টির যে ব্যাপারগুলো হয় সেগুলো ঘটে থাকে। আর যে ম্যাগমার যে উদগীরণ যেটা হয় সেটা কিন্তু এই অ্যাস্তনোস্ফিয়ারের ম্যাগমাটাই উঠে আসে বিভিন্ন আগ্নেয়গিরি বা পাতসীমানাবর্তী যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে তার বা সেই সমস্ত অঞ্চল থেকে। এই গেল হচ্ছে এটা হলো অ্যাস্টেনোস্ফিয়ার। এবারেতে আমরা চলে আসবো একদম পৃথিবীর কেন্দ্রতে অর্থাৎ কেন্দ্রমণ্ডলেতে চলে আসবো যেটা কেন্দ্রকে বেষ্টন করে রয়েছে। অর্থাৎ আমাদের পৃথিবীর যে মানে যে কেন্দ্রটা যেটা রয়েছে দেখো যে পৃথিবীর প্রচণ্ড মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবেতে ভূকেন্দ্রের চারপাশেতে লোহা, নিকেল প্রভৃতি অত্যন্ত ভারী পদার্থগুলি কেন্দ্রীভূত হয়ে যে স্তর গঠন করেছে তাকে কেন্দ্রমণ্ডল বলে। আর এই স্তরটা প্রধানত হচ্ছে নিকেল এবং লোহা অর্থাৎ ফেরাস দিয়ে গঠিত বলে একে সংক্ষেপে হচ্ছে নিফে বলা হয়ে থাকে। নিকেলের Ni এবং ফেরাসের Fe। অর্থাৎ আমাদের পৃথিবীর যে কেন্দ্র আছে, এই যে কেন্দ্র, তো সেই যে কেন্দ্রটা, সেই কেন্দ্রকে বেষ্টন করে যে স্তরটা যেটা রয়েছে, সেই স্তরটাকেই বলা হয় হচ্ছে কেন্দ্রমণ্ডল। অর্থাৎ এটাও আবার ২ টো স্তরেতে বিভক্ত আছে। একটা হচ্ছে বহি আর একটা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল। আর এই কেন্দ্রমণ্ডল যেটা থাকে, এই কেন্দ্রমণ্ডল হচ্ছে এই গুটেনবার্গ বিযুক্তির মাধ্যমেতে এই গুরুমণ্ডল থেকে বিচ্ছিন্ন হয়েছে। আর এই বহি এবং অন্তঃকেন্দ্রমণ্ডলের মধ্যেও একটা বিযুক্তি রেখা রয়েছে যেটাকে বলা হয় হচ্ছে লেম্যান বিযুক্তি রেখা। এবারে দিয়ে বৈশিষ্ট্যগুলোকে আমাদের জানতে হবে। তো প্রথমত হচ্ছে এই যে গভীরতা, অর্থাৎ কেন্দ্রমণ্ডল পৃথিবীর কেন্দ্রের চারিদিকে প্রায় ৩,৪৭১ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আর এই স্তরের উষ্ণতা হচ্ছে অত্যন্ত বেশি, মানে পৃথিবীর বাকি যে ২ টো স্তর রয়েছে তার থেকে বেশি, কারণ এটা কেন্দ্রের সবথেকে কাছে। তো উষ্ণতা হচ্ছে ৬,০০০ ডিগ্রি সেন্টিগ্রেড। আর এই স্তরেতে প্রধান ২ টো ভারী পদার্থ লক্ষ্য করা যায়। ২ টো প্রধান উপাদান, একটা হচ্ছে লোহা ও নিকেল। যেটার কারণেতে এটাকে নিফে বলা হয়ে থাকে, যেটা আমরা জানলাম। আর এর ঘনত্বও হচ্ছে বাকি ২ টো স্তরের থেকে বেশি, অর্থাৎ আ 9.1 থেকে 13.1 গ্রাম পার কিউবিক সেন্টিমিটারেতে হয়ে থাকে। আর চাপ, যেহেতু এটা পৃথিবীর কেন্দ্রের একদম কাছেতে রয়েছে, তাই যে কারণেতে এইটার উপরেতে চাপ, এই স্তরের চাপও সবথেকে বেশি হয়। ৩,৫০০ কিলোবারের মতন চাপ এখানেতে। তো এবারেতে দেখো এর যে ২ টো উপবিভাগ যেটা রয়েছে, একটা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল, যেটা হচ্ছে পৃথিবীর একদম কেন্দ্রমণ্ডলের ভিতরের অংশ এবং এর বিস্তৃতি হচ্ছে ৫,১৪৬ কিলোমিটার থেকে ৬,৩৭১ কিলোমিটার। আর এই স্তরেতে চাপ, তাপ, ঘনত্ব বহিঃকেন্দ্রমণ্ডলের তুলনায় বেশি এবং বাকি স্তরগুলোর থেকেও বেশি। আর ঘনত্বও বেশি হয়ে থাকে, অর্থাৎ 12.8 গ্রাম থেকে 13.1 গ্রাম পার ঘনসেমি। আর বিজ্ঞানীদের মতেতে এখানে একটা মতপার্থক্য আছে এইটা সম্পর্কে, যে বিজ্ঞানীদের মতে অত্যন্ত উত্তপ্ত হলেও এই অত্যাধিক চাপের জন্য এই অন্তঃকেন্দ্রমণ্ডলের পদার্থ প্রায় কঠিন অবস্থায় আছে বলে ধারণা করা হয়ে থাকে। মানে এতটা পরিমাণেতে চাপ এখানেতে পড়ে, এই যে জায়গাটাতে এতটা পরিমাণেতে চাপ এই জায়গায় পড়ে যে ধারণা করা হয় যে এইখানকার যে পদার্থগুলো যেগুলো রয়েছে সেগুলো অত্যন্ত চাপের দরুন এখানে গলিত অবস্থায় নেই, কঠিন অবস্থাতে রয়েছে। অর্থাৎ আমাদের পৃথিবীর যে কোরটা আছে সেই কোরটা শক্ত অবস্থাতে রয়েছে বলে ধারণা করা হয়ে থাকে। আর সবশেষেতে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল। সেটা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডলের উপরেতে এই বহিঃকেন্দ্রমণ্ডল অবস্থান করে, যার গভীরতা হচ্ছে এই ২,৯০০ থেকে হচ্ছে ৫,১৪৬ কিলোমিটার। আর এই স্তরের ঘনত্ব প্রায় হচ্ছে 9.1 গ্রাম কিউবিক সেন্টিমিটার থেকে 12.8 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। আর এই ঘরেতে লোহা, নিকেল, কোবাল্টের মতন পদার্থ থাকে। আর এই স্তরটা তরল অবস্থায় আছে বলে ধারণা করা হয়ে থাকে। তো এই হচ্ছে আমাদের পৃথিবীর যে স্ট্রাকচার, যে লেয়ারিং, তার যে ডিফারেন্সিয়েশন সেইটা। তো আজকের ভিডিওটির মাধ্যমেতে আশা করি আমি এই বিষয়টি সম্পর্কে তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো আমি ভিডিওটি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।